এই মুহূর্তে আমাদের সামনে যে ফর্মটি রয়েছে এটি হচ্ছে আয়ুষ্মান ভারতের নতুন আবেদনের ফর্ম। অর্থাৎ আপনারা যারা আয়ুষ্মান ভারতের নতুন আবেদন করতে চান তাদের কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে, করে জমা দিতে হবে। আগামী 15, 16, 17 তারিখ যে জনকল্যাণ শিবির পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আপনাদের ব্লক বা ব্লকের আশেপাশে যে শিবির আয়োজন করা হয়েছে সেখানে কিন্তু এই ফর্মটি আপনি পেয়ে যাবেন এবং এই ফর্মটি ফিল আপ করে কিন্তু আপনাকে জমা দিতে হবে আয়ুষ্মান ভারত প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য। এবার দেখে নিন এই ফর্মটি আপনি কিভাবে পূরণ করবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে ডেট, অর্থাৎ আপনি যে তারিখে ফর্মটা ফিল আপ করছেন এবং আবেদন করার জন্য ফর্মটা জমা দিচ্ছেন সেই তারিখটা কিন্তু এখানে দিয়ে দেবেন, দিন, মাস এবং বছর, এই যে ফরম্যাট রয়েছে এই ফরম্যাট অনুযায়ী। এরপর দেখবেন যে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস রয়েছে, এখানে যে আবেদন করছে তার ডিটেলস দিতে হবে। প্রথমে রয়েছে আধার কার্ড, অর্থাৎ যে আবেদন করবে তার যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডটা কিন্তু এই প্রথম ঘরে দিয়ে দিতে হবে। তারপর রয়েছে অ্যাপ্লিকেন্ট নেম, অর্থাৎ আবেদনকারীর নাম। এখানে যে আবেদন করবে তার পুরো নাম, অর্থাৎ নাম এবং পদবি, এখানে পুরো নাম কিন্তু ক্যাপিটাল লেটারে লিখে দেবেন। এরপর রয়েছে রেশন কার্ড নাম্বার, অর্থাৎ যে আবেদন করছে তার যে ডিজিটাল রেশন কার্ড নাম্বার রয়েছে সেই নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এবার দেখতে পারবেন যে তারপরে রয়েছে ক্যাটাগরি, অর্থাৎ আপনার যে ডিজিটাল রেশন কার্ডটা রয়েছে সেই রেশন কার্ডটা কোন ক্যাটাগরির, AOY, SPEIS, PEIS, RKSY1, RKSY2 না জেনারেল। এবার এখানে আপনার রেশন কার্ড যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিতে কিন্তু আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। এবার দেখতে পারবেন যে এখানে যেহেতু ক্যাটাগরি উল্লেখ রয়েছে সেক্ষেত্রে আপনি কিন্তু যখন রেশন কার্ড নাম্বারটা লিখবেন তখন এখানে ক্যাটাগরি ছাড়া আপনার দেখবেন যে রেশন কার্ডে প্রথমে ক্যাটাগরি এবং তারপর একটা স্পেস দিয়ে নাম্বার বা ডিজিটের যে নাম্বারটা সেটা দেওয়া থাকে। এবার এখানে আপনি যেহেতু ক্যাটাগরিটা নিচে উল্লেখ করে দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি শুধুমাত্র যে অর্থাৎ ক্যাটাগরি তারপর স্পেস এবং তারপরে যে নাম্বারটা থাকে সেই শুধুমাত্র ডিজিট নাম্বারটা কিন্তু এখানে দিতে পারেন, অথবা পুরোটা দিলেও কিন্তু খুব একটা অসুবিধার কোনো জায়গা এখানে নেই। এরপর রয়েছে আধার লিঙ্কড মোবাইল নাম্বার, অর্থাৎ আবেদনকারীর আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে আপনাকে দিয়ে দিতে হবে। এরপর রয়েছে জেন্ডার, অর্থাৎ যে আবেদন করছে সে কি মেল, ফিমেল নাকি আদার্স, অর্থাৎ মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, এখানে কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর রয়েছে ডেট অফ বার্থ, অর্থাৎ আবেদনকারীর জন্ম তারিখ এখানে দিতে হবে আপনাকে, আবার সেই দিন, মাস এবং বছরের যে ফরম্যাট রয়েছে সেই ফরম্যাট অনুযায়ী দিয়ে দেবেন। এরপর রয়েছে ফুল অ্যাড্রেস, অর্থাৎ আপনার যে পুরো ঠিকানা রয়েছে সেই ঠিকানাটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। আপনার ভিলেজ, পোস্ট, থানা এবং জেলা সমস্ত কিছু কিন্তু এখানে দিতে হবে। এবারে এটা আপনার আধার কার্ডের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস দিয়ে কিন্তু এখানে পরপর সুন্দর করে আপনার অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন। এরপর রয়েছে ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনার যে জেলা রয়েছে সেই জেলাটা এখানে লিখতে হবে। এবার রয়েছে ব্লক, অর্থাৎ আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকের নামটা এখানে লিখতে হবে। তারপর গ্রাম পঞ্চায়েত, আপনার যে গ্রাম পঞ্চায়েতে আপনি বসবাস করেন সেই গ্রাম পঞ্চায়েতটা এখানে উল্লেখ করতে হবে, সেই গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে লিখতে হবে। এরপর রয়েছে ফ্যামিলি হেডের নাম, অর্থাৎ আপনার যে পরিবারের প্রধান রয়েছে, যে আবেদন করছে তার পরিবারের যে প্রধান রয়েছে তার নাম কিন্তু এখানে দিতে হবে। এবার এখানে বলে রাখি, যে আবেদন করছে সে নিজে যদি পরিবারের প্রধান হয় তাহলে তার নিজের নামটা এখানে লিখতে হবে, অথবা যদি আবেদনকারী আলাদা হয় এবং পরিবারের প্রধান যদি আলাদা হয়ে থাকে তাহলে কিন্তু এখানে পরিবারের যে প্রধান রয়েছে তার নামটা এখানে লিখে দিতে হবে। এরপর হচ্ছে টোটাল ফ্যামিলি মেম্বার, অর্থাৎ আপনার পরিবারের যে মোট সদস্য সংখ্যা রয়েছে সেই সদস্য সংখ্যাটা এখানে উল্লেখ করতে হবে। এরপর দেখতে পারবেন যে এখানে প্যান নাম্বার রয়েছে, অর্থাৎ এখানে যে আবেদন করছে তার প্যান নাম্বার কিন্তু আপনাকে দিতে হবে। এখানে অনেকে গুলিয়ে ফেলছে যে ফ্যামিলি হেডের প্যান নাম্বার কিনা, এখানে ফ্যামিলির প্রধানের প্যান নাম্বার কিন্তু না, এখানে যে আবেদন করছে সে আবেদনকারীর প্যান নাম্বারই কিন্তু আপনাকে দিতে হবে। এরপর দেখতে পারবেন ইলেকটোরাল ডিটেলস, অর্থাৎ আপনার ভোটার কার্ডের যে সমস্ত ডিটেলস রয়েছে সেই ডিটেলসগুলো কিন্তু এখানে আপনাকে উল্লেখ করতে হবে। প্রথমে দেখতে পারবেন যেখানে রয়েছে এপিক নাম্বার, অর্থাৎ যে আবেদন করছে তার যদি বয়স 18 বছরের ইফ অ্যাবভ 18, যদি 18 বছরের বেশি হয়ে থাকে তাহলে তার যে এপিক নাম্বার রয়েছে এখানে কিন্তু সেই এপিক নাম্বারটা আপনি লিখে দেবেন। এরপর দেখতে পারবেন যে এসি নাম্বার রয়েছে, অর্থাৎ আপনার যে বিধানসভা ক্ষেত্র, অর্থাৎ আপনার যে বিধানসভা ক্ষেত্র নাম্বার রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। এরপর দেখবেন এখানে পার্ট নম্বর রয়েছে, অর্থাৎ আপনার ভোট যেই পার্টে রয়েছে সেই পার্ট নম্বর এখানে লিখবেন এবং আপনার ভোটার লিস্টে সিরিয়াল নাম্বার, আপনার ভোটার লিস্টে যে সিরিয়ালে আপনার নামটি রয়েছে সিরিয়াল নাম্বার কিন্তু এখানে লিখতে হবে। এই দুটো ইনফরমেশান, অর্থাৎ পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার, এই সমস্ত ইনফরমেশান কিন্তু আপনি আপনার যে লেটেস্ট এই এসআইআরের পরে যে লেটেস্ট ভোটার লিস্টটা বেরিয়েছে সেখানে পেয়ে যাবেন, অথবা ECI.net যে ওয়েবসাইট রয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার, সেখানে গিয়ে আপনি আপনার এপিক নাম্বার দিয়ে কিন্তু এই সমস্ত ডিটেলস চেক করে নিতে পারেন। এরপর রয়েছে স্বাস্থ্যসাথী কার্ড ডিটেলস, অর্থাৎ আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে তাহলে এখানে স্বাস্থ্যসাথী কার্ডের যে ইউআরএন নাম্বার, 17 ডিজিটের যে ইউআরএন নাম্বার রয়েছে সেই ইউআরএন নাম্বারটা কিন্তু এখানে লিখে দিতে হবে আপনাকে।
এরপর ইলিজিবিলিটি প্যারামিটার, অর্থাৎ এখানে কিন্তু অনেক আইটেম বা ক্রাইটেরিয়া রয়েছে আপনাকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেগুলোতে আপনার টিক চিহ্ন যদি হ্যাঁ হয় তাহলে এখানে টিক চিহ্ন দিতে হবে, না হলে নার ঘরে টিক চিহ্ন কিন্তু দিতে হবে। দেখতে পাবেন যে প্রথমেই রয়েছে রুরাল, অর্থাৎ আপনারা যে গ্রামে বসবাস করেন তাদের জন্য দেখবেন যে প্রথমেই যে ক্রাইটেরিয়াটা রয়েছে সেটা হচ্ছে অনলি ওয়ান রুম উইথ কাচ্চা ওয়ালস অ্যান্ড কাচ্চা রুফ। যদি আপনার একটা মাত্র ঘর থেকে থাকে এবং যদি সেটা কাঁচা দেওয়াল এবং কাঁচা ছাদ বিশিষ্ট হয় তাহলে আপনাকে এখানে ইয়েস করতে হবে, আর যদি না হয় তাহলে এখানে নো করতে হবে। এরপর রয়েছে নো অ্যাডাল্ট মেম্বার বিটুইন এজ 16 টু 59, অর্থাৎ আপনার পরিবারে যদি কোনো প্রাপ্তবয়স্ক মেম্বার বা প্রাপ্তবয়স্ক সদস্য না থেকে থাকে 16 থেকে 59 বছরের মধ্যে, যদি কোনো প্রাপ্তবয়স্ক সদস্য আপনার পরিবারে না থেকে থাকে তাহলে আপনাকে ইয়েস করতে হবে, আর যদি থেকে থাকে তাহলে আপনাকে নো করতে হবে। এরপর দেখতে পারবেন যে রয়েছে ফিমেল হেডেড হাউস হোল্ড উইথ নো অ্যাডাল্ট মেল মেম্বার বিটুইন এজ 16 টু 59, অর্থাৎ যে পরিবার মহিলা প্রধান পরিবার রয়েছে এবং সেই পরিবারে যদি কোনো অ্যাডাল্ট মেম্বার 16 টু 59 16 থেকে 59 বছরের মধ্যে না থেকে থাকে তাহলে আপনাকে আবার এখানে ইয়েস করতে হবে, এবং যদি না থেকে থাকে তাহলে নো করতে হবে। এরপর যে অপশানটা রয়েছে সেখানে হচ্ছে ডিসেবলড মেম্বার অ্যান্ড নো এবেল বডিজ অ্যাডাল্ট মেম্বার, অর্থাৎ যে পরিবারে কোনো সক্ষম পুরুষ বা কোনো প্রতিবন্ধী মেম্বার বা প্রতিবন্ধী সদস্য থেকে থাকে তাহলে এখানে ইয়েস করতে হবে, আর যদি না থাকে তাহলে এখানে নো করতে হবে। এরপর হচ্ছে SC ST হাউস হোল্ড, যদি আপনার পরিবার SC ST ক্যাটাগরির মধ্যে পড়ে থাকে তাহলে এখানে ইয়েস করতে হবে, না পড়লে নো করতে হবে। এরপর ল্যান্ডলেস হাউস হোল্ড ড্রাইভিং মেজর পার্ট অফ দেয়ার ইনকাম ফ্রম ম্যানুয়াল ক্যাজুয়াল লেবার, যে সমস্ত ভূমিহীন পরিবার রয়েছে এবং তাদের আয়ের বেশিরভাগ অংশই যদি দৈনন্দিন কায়িক শ্রম থেকে অর্জন করা থাকে তাহলে এখানে কিন্তু তারা ইয়েস করবে, আর যদি না থেকে থাকে তাহলে নো করতে হবে। এবার এখানে একটা কথা বলে রাখি যে এখানে সমস্ত অপশানেই কি ইয়েস নো করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এখানে আপনার যে কয়েকটা ক্রাইটেরিয়াতে ইয়েস হবে সেগুলো আপনি ইয়েস করতে পারেন, বা যে কয়েকটা নো হবে সেগুলো নো করতে পারেন। এবার দেখছেন যে ক্রাইটেরিয়া আপনাকে একদমই ম্যাচ করছে না সেখানে আপনি ফাঁকাও রাখতে পারেন। এখানে সমস্তগুলোই কি টিক চিহ্ন দিতে হবে এরকম কোনো মানে নেই। দেখা যাচ্ছে আপনার এই যে এখানে টোটাল 10টার যে ক্রাইটেরিয়া রয়েছে তার মধ্যে আপনার 2 বা 3টে ক্রাইটেরিয়া ম্যাচ করছে, তাহলে আপনি সেই 2 বা 3টে ক্রাইটেরিয়াতে ইয়েস নো করতে পারেন। এছাড়া প্রত্যেকটা ক্রাইটেরিয়াতে যে করতে হবে এরকম কোনো কিন্তু কথা এখানে নেই। এরপর রয়েছে ডেস্টিটিউট বা লিভিং অন আর্মস, যে সমস্ত পরিবার একদম নিঃস্ব পরিবার এবং ভিক্ষার ওপর নির্ভরশীল পুরোপুরি সেই সমস্ত পরিবারের জন্য কিন্তু অপশানটা, এবং তারা যদি তাই হয় তাহলে এখানে ইয়েস করবে, না হলে এখানে নো করবে। এরপর রয়েছে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার ফ্যামিলিস, অর্থাৎ যে সমস্ত পরিবার মলমূত্র পরিষ্কার করে তাদের ক্ষেত্রে এখানে কিন্তু ইয়েস করতে হবে, এবং যদি না হয় তাহলে নো করতে হবে। এরপর রয়েছে প্রিমিটিভ ট্রাইবাল গ্রুপ, আদিম উপজাতি গোষ্ঠী যদি আপনার পরিবার হয়ে থাকে তাহলে এখানে ইয়েস করতে হবে, না হলে নো করতে হবে। তারপর হচ্ছে লিগালি রিলিজড বন্ডেড লেবার, অর্থাৎ যে সমস্ত বন্ডেড লেবারের পরিবার রয়েছে তাদের ক্ষেত্রে এখানে ইয়েস করতে হবে, এবং না হলে নো করতে হবে। এরপর দেখবেন এর আগে আমরা যে সেকশনটা করলাম সেটা হচ্ছে ফর রুরাল, অর্থাৎ যে পরিবারগুলো গ্রাম এলাকায় রয়েছে সেই পরিবারের জন্য কিন্তু এই আগের অপশানগুলো হলো, আর নিচের যে অপশান রয়েছে সেটা হচ্ছে আরবান, অর্থাৎ শহরে যারা বসবাস করে তাদের ক্ষেত্রে কিন্তু নিচের এই যে আইটেম বা ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো দেখে কিন্তু টিক চিহ্ন দিতে হবে বা ইয়েস নো করতে হবে। এরপর দেখতে পারবেন এখানে প্রথমে রয়েছে র্যাক পিকার, অর্থাৎ রাগ পিকার যদি আপনার পরিবার হয়ে থাকে তাহলে এখানে ইয়েস করতে হবে, আর না হলে নো করতে হবে। এবং বেগার, এখানে যদি আপনার পরিবার যদি ভিক্ষার ওপর নির্ভরশীল হয়ে থাকে তাহলে ইয়েস করতে হবে, না হলে নো করতে হবে। তারপরে দেখবেন এখানে হচ্ছে ডোমেস্টিক ওয়ার্কার, যদি আপনার পরিবারের কেউ ডোমেস্টিক ওয়ার্কার হয়ে থাকে মানে ঘরে থেকে কাজ করে আপনার পরিবারের লোকজন তাহলে এখানে ইয়েস করতে হবে, না হলে নো করতে হবে। তারপরে দেখবেন স্ট্রিট ভেন্ডর, কবলার, হকার, আদার সার্ভিস, অর্থাৎ আপনার পরিবারের কেউ যদি স্ট্রিট ভেন্ডর বা হকার হয়ে থাকে এই যে সমস্ত পরিবার এই কাজের উপর নির্ভরশীল তারা কিন্তু ইয়েস করবে, এবং না হলে নো করবে। তারপরে হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার, প্লাম্বার, মেসান, তারপর লেবার, পেইন্টার, ওয়েল্ডার, এই সমস্ত কাজের উপর যদি আপনার পরিবার নির্ভরশীল হয়ে থাকে তাহলে এখানে ইয়েস করতে হবে, না হলে নো করতে হবে। তারপর হচ্ছে সুইপার, স্যানিটেশন ওয়ার্কার বা মালি যদি আপনার পরিবার হয়ে থাকে তাহলে ইয়েস করতে হবে, না হলে নো করতে হবে। হোম বেসড ওয়ার্কার, আর্টিসান, হ্যান্ডিক্রাফট ওয়ার্কার, টেলার যদি আপনার পরিবারের এই কাজের উপর নির্ভরশীল হয়ে থাকে তাহলে ইয়েস, না হলে নো করতে হবে। তারপরে হচ্ছে ট্রান্সপোর্ট ওয়ার্কার, ড্রাইভার, কন্ডাক্টর, হেল্পার, ট্যুর ড্রাইভার্স অ্যান্ড কন্ডাক্টর, কার্ট পুলার, রিক্সা পুলার, যদি এই সমস্ত কাজকর্মের উপর আপনার পরিবার নির্ভরশীল হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। এরপর শপ ওয়ার্কার, অ্যাসিস্ট্যান্ট, পিয়ন, এই ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট, অ্যাটেন্ডেন্ট, ওয়েটার যদি এই সমস্ত কাজকর্ম আপনার পরিবারকে করে থাকে তাহলে ইয়েস, না হলে নো। তারপর ইলেকট্রিশিয়ান, মেকানিক, অ্যাসেম্বলার, রিপেয়ার ওয়ার্কার যদি করে থাকে ইয়েস, না হলে নো।
ওয়াশারম্যান বা চৌকিদার যদি করে থাকে তাহলে ইয়েস না নয়। এখানে সমস্ত কিন্তু কাজকর্মের ডিটেলস রয়েছে। এবার এই সমস্ত কাজকর্ম যদি আপনার পরিবার এই সমস্ত কাজকর্মের উপর নির্ভরশীল হয়ে থাকে তাহলে ইয়েস, না হলে নো করতে হবে। এখানেও সেম আগের মতো সমস্ত কিছু ইয়েস বা নো করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। যেগুলো আপনার যে ক্রাইটেরিয়াগুলো আপনার মধ্যে পড়ে সেই ক্রাইটেরিয়াগুলোতে আপনি ইয়েস কিংবা নো করতে পারেন। এরপর হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশান। এখানে অ্যাডিশনাল ইনফরমেশানের প্রথমে দেখবেন এএস রয়েছে। যদি আপনি যে আবেদন করছে তার বয়স যদি 70 বছরের বেশি হয় তাহলে এখানে ইয়েস করতে হবে, না হলে নো করতে হবে। তারপর হচ্ছে নান অফ মাই ফ্যামিলি মেম্বার আর আশা। যদি আপনার পরিবারের কোনো ফ্যামিলি মেম্বার আশা, AWW বা AWH এই সমস্ত কাজকর্মের মধ্যে না পড়ে থাকে তাহলে এখানে ইয়েস করতে হবে, যদি পড়ে থাকে তাহলে নো করতে হবে। তারপর দেখবেন এক্সক্লুশন ক্রাইটেরিয়া চেক রয়েছে, যার মধ্যে প্রথমে রয়েছে ফ্যামিলি ইনকাম 8 লাখ পার ইয়ার। এবং যদি আপনার পরিবারের বছরে ইনকাম 8 লাখের থেকে বেশি হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। এনি ফ্যামিলি মেম্বার অফ পেইং ইনকাম ট্যাক্স। যদি আপনার পরিবারের কোনো ফ্যামিলি মেম্বার ইনকাম ট্যাক্স পে করে থাকে তাহলে ইয়েস করতে হবে, না হলে নো করতে হবে। তারপরে দেখবেন ফাউন্ড ইন ASDD লিস্ট ফর SIR BLA 2026 পুল। যদি আপনার পরিবারের কারোর নাম ASDD লিস্টে SIR 2026-এর যে ASD লিস্ট বেরিয়েছে সেই লিস্টে থেকে থাকে তাহলে এখানে ইয়েস করতে হবে, না হলে নো করতে হবে। যদি আপনার নাম SIR-এর যে ট্রাইব্যুনালের লিস্ট রয়েছে তাতে থেকে থাকে তাহলে এখানে ইয়েস করতে হবে, না হলে নো করতে হবে। তারপরে দেখবেন পেন্ডিং CA অ্যাপ্লিকেশন। যদি আপনার নাম CA অ্যাপ্লিকেশনে পেন্ডিং থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। এই তিনটে ইনফরমেশান যাদের SIR 2026-এ যে নাম কাটা গিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। এবং তারপরে দেখবেন লাস্টের যে রয়েছে বেনিফিশিয়ারি নেম ডিলেটেড ফ্রম অন্নপূর্ণা বেনিফিশিয়ারি লিস্ট। যদি আপনার নাম অন্নপূর্ণা যোজনার যে বেনিফিশিয়ারি লিস্ট তার থেকে ডিলেট হয়ে থাকে বা তার থেকে বাদ গিয়ে থাকে তাহলে ইয়েস করতে হবে, না হলে নো করতে হবে। এরপর একদম লাস্টে দেখবেন ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট রয়েছে বেনিফিশিয়ারির। এবার এখানে দেখবেন এখানে আপনাকে কিন্তু টিক চিহ্ন করতে হবে যে আপনি এই ফর্মটা জমা দেওয়ার জন্য সহমত। এরপর রয়েছে এখানে সিগনেচার, অর্থাৎ যে আবেদন করছে তার এখানে পুরো সিগনেচার। যদি সিগনেচার সে না পারে তাহলে কিন্তু এখানে থাম্ব ইমপ্রেশন অর্থাৎ তার আঙুলের ছাপ কিন্তু এখানে দিতে পারে। এবার এখানে রিসিপ্ট রয়েছে। রিসিপ্টের এখানে আপনার কিন্তু আধার নাম্বার, অ্যাপ্লিকেন্ট নেম এবং রেশন কার্ডের নাম্বার এখানে দিতে হবে। এবার জেন্ডার কি, আপনার ডেট অফ বার্থ এবং এগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এবার এই যে রিসিপ্টটা রয়েছে এই রিসিপ্টটা আপনি যখনই জনকল্যাণ শিবিরে ফর্মটা জমা দেবেন আপনার কিন্তু এই রিসিপ্টটা এখান থেকে দিয়ে দিতে হবে। তো এটাই হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্পে নতুন যারা নাম নথিভুক্ত করতে চান তাদের পুরো ফর্ম। এই ফর্মটা ফিল আপ করে কিন্তু আপনারা জনকল্যাণ শিবিরে জমা দিতে পারবেন। এবং যদি আপনার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি আপনার এখানে ম্যাচ করে তাহলে আপনি কিন্তু এই আয়ুষ্মান ভারত প্রকল্পে নাম নথিভুক্ত হয়ে যাবে। তো চলুন আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের বার কোনো ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।